নিজের রুমে বিছানায় বসে রিমা ফোনে ওর বয়ফ্রেন্ড সুমনের সাথে কথা বলছে। এখন যদি তুমি আমার কাছে থাকতে তাহলে কতই না ভালো হতো বলো। রাজের প্রতি দিনকে দিন বিরক্তির মাত্রা বাড়ছে বই কমছে না। সবসময় শুধু তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমার সঙ্গ পেতে ইচ্ছে করে, তোমার খুব কাছাকাছি থাকতে ইচ্ছে করে। আমারও তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করে রিমা, কিন্তু কী বা করতে পারি বলো? আমি তো আর মন চাইলেও তোমার বাসায় যেতে পারি না। তা আসবে কি করে? বাসায় যে আমার দজ্জাল শাশুড়ি খুঁটি পেতে বসে আছেন। দুনিয়ায় এত মানুষ মারা যায়, শুধু এই দজ্জাল বুড়িটাই মরে না। মরলে তবু আমাদের একসাথে থাকা নিয়ে কোনোরূপ সমস্যার সৃষ্টি হতো না। রাজের সারাদিন অফিসে কাজের মধ্যেই কেটে যায়, সেই সুযোগে তুমি বাসায় আমার কাছে চলে আসতে, আমরা কত মধুর সময় কাটাতে পারতাম। তাহলে তুমি তোমার শাশুড়িকে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। আরে এমনি এমনি উনাকে বাসা থেকে কি করে বের করব? তাছাড়া রাজের কাছেই বা তার মায়ের বিষয়ে কী ধরনের অভিযোগ পেশ করব আমি? ওর মায়ের বিরুদ্ধে কোনো শক্তপোক্ত অভিযোগের প্রমাণ যদি রাজকে দেই, তবেই হয়তো রাজ আমার কথায় ওর মাকে এই বাসা থেকে বের করে দিতে পারে। তাহলে এমন কোনো পরিকল্পনা করো যে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাপও মরবে আর লাঠি অক্ষত থাকবে। মানে তুমি তোমার শাশুড়ির বিরুদ্ধে প্রমাণসহ মিথ্যা অভিযোগ বানিয়ে রাজের কাছে তুলে ধরবে, যা জানার পর রাজ তোমাকে বিশ্বাস করতে দ্বিতীয়বার চিন্তা করবে না। তখন রাজও নিজের মায়ের কথাকে গ্রাহ্য না করে বাসা থেকে চিরতরের জন্য বের করে দেবে। তারপর আমার আর তোমার মিলন হওয়ার পথে বাধা দেওয়ার মতো একটা চুলও থাকবে না। রিমার কথা বলার মাঝেই রিমার শাশুড়ি রহিমা বেগম রিমার রুমের ভেতরে প্রবেশ করে কড়া গলায় বললেন, এই তাহলে তোমার গোপন রহস্য? আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পরেও তুমি অন্য আরেকজন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছ, আবার তার সাথে আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কূটনৈতিক পরিকল্পনাও করছো? ছি রিমা, ছি 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 ছি। নিজের পেছন থেকে রহিমা বেগমের কড়া গলায় বলা কথাগুলো শুনে রিমা ভড়কে যায়। ফোনটা রেখে দিয়ে বিছানা থেকে নেমে রহিমা বেগমের সামনে এসে দাঁড়িয়ে বলল, মা, আপনি এত সময় ধরে আমার বলা প্রতিটি কথাই শুনেছেন? হ্যাঁ, এত সময় তোমার পরকীয়ার নাগরের সাথে যা যা কথা বলেছ সবই আমি শুনেছি দরজার কাছে দাঁড়িয়ে। আমি তো এসেছিলাম রাতের খাবার কী রান্না হবে তা জানতে, কিন্তু এসে যে তোমার মুখোশের আড়ালে থাকা চেহারাটাও দেখা হয়ে যাবে তা ভাবিনি। তোমার এই ভালো মানুষের চেহারার পিছনে যে এত বড় একটা প্রতারকের রূপ লুকিয়েছিল, আজ তা আমার খুব ভালোভাবেই জানা হলো। দেখুন মা, আপনি আসলে যেমন ভাবছেন তেমন কিছুই না। কোনটা নয় আর কোনটা হয় তা আজ রাজ বাসায় ফিরলেই ওর সামনে স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমার ছেলেটা সারাদিন ধরে বাইরে থেকে গাধার ন্যায় কাজ করে তোমার সুখের জন্য, আর তুমি কিনা এইসব নষ্টামি করে বেড়াও। ছি ছি ছি। তোমার মতো চরিত্রহীন মেয়েকে আর এ বাসায় রাখা যাবে না। আজের একটা চূড়ান্ত ফয়সালা করেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো, তার আগে নয়। রিমা বোঝানোর চেষ্টা নিয়ে বলে, না মা, আপনি এসব বিষয় নিয়ে কোনো কথা রাজকে বলবেন না। রাজ এসব জানতে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর আপনি কি চান আপনার ছেলের সংসার ভেঙে যাক? রহিমা দাঁতে দাঁত পিষে রাগী স্বরে বলে, তোমার মতো প্রতারক মেয়ের সাথে সংসার করার থেকে আমার ছেলের একলা জীবন কাটানো শতগুণে ভালো। আমি চাই না তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে আমার ছেলে আর একটা দিনও থাকুক। নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও, আজই তোমাকে এ বাড়ি ছাড়তে হবে। এই বলে রহিমা বেগম চলে যায়। এই বাড়িতে কে থাকবে আর এই বাড়ি ছেড়ে কে চলে যাবে সেটা রাজ আসলেই দেখা যাবে। এই রিমা কোনো সাধারণ ঘরে ভোলাভালা মেয়ে নয়, যেই সামান্য সমস্যার জন্য ভেঙে পড়বে। রাতে রাজ পাশে এসে রুমে প্রবেশ করতেই দেখে রিমা বিছানায় বসে কান্না করছে। রাজ রিমার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তোমার রিমা? এভাবে কান্না করছো কেন? রিমা রাজের দিকে তাকিয়ে কান্নার জোর বাড়িয়ে দেয়। আরে হয়েছেটা কি সেটা তো বলো আমায়। এভাবে শুধু কান্না করলে আমি বুঝবো কি করে কি হয়েছে? রিমা চোখ মুছে ন্যাকা স্বরে বলল, আজ রান্না করার সময় ভুল করে একটা কাচের গ্লাস আমার হাত থেকে ফ্লোরে পড়ে ভেঙে গিয়েছিল, আর তাই তোমার মা আমাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছেন। শুরুতে আমি তার কথার কোনো প্রতিউত্তর করিনি, কিন্তু পরে তিনি আমার মৃত বাবা মাকে নিয়েও অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন। তখন আমি আর চুপ থাকতে পারিনি। উনার কথার পিছে দুটো কথা বলতে না বলতেই উনি আমার গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন। পর মুহূর্তেই গরম খুন্তি নিয়ে আমার হাতের উপর চেপে ধরেছিলেন। এই দেখো, হাতে কেমন পোড়া দাগ হয়ে গিয়েছে। রাজ রিমার হাতে পোড়া দাগ দেখে। রাজ ভাবুক স্বরে বলল, কিন্তু মা তো এমন কাজ করার মানুষ নন। রাজের মুখে এমন কথা শুনে রিমা ওর ন্যাকা কান্নার জোর বাড়িয়ে দিয়ে বলল, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস না করে তোমার দোষীমাকেই সাপোর্ট করবে। বইয়ের থেকে তোমার কাছে তোমার মায়ের গুরুত্ব বেশি। মা হাজার অন্যায় দোষ করলেও তাকে নিষ্পাপ বলেই নিজেও মানবে আর আমাকেও মানতে বাধ্য করবে। রাজ রিমাকে বোঝানোর চেষ্টা করে বলল, আহা রিমা কি জাদা বলছো তুমি? রিমা ন্যাকা সুরে বলল,
তোমার মা তো আমাকে আরও বলেছেন যে তিনি যে কোনো ধরনের নিম্ন কাজ করে হলেও আমাকে এ বাসা থেকে তাড়িয়েই ছাড়বেন। তোমার কাছে আমার চরিত্র নিয়েও মিথ্যা অভিযোগ দিয়ে আমার থেকে তোমার মন বিষিয়ে তুলবেন। তুমি যাও এখন, নিজের মায়ের আঁচল নিচে গিয়ে বসে থাকো। একটা শেষ কথা শুনে রাখো, আজ যদি তোমার মাকে এ বাসা থেকে বের করার ব্যবস্থা না করো, তাহলে আমি কালকেই এ বাসা থেকে চলে যাব। তখন তুমি তোমার মাকে নিয়ে খুব শান্তিতে থেকো এ বাসায়। রাজ শান্ত স্বরে বলল, মাথা ঠান্ডা করো তুমি রিমা, আমি গিয়ে মায়ের সাথে কথা বলে আসছি। এই বলে রাজ তার মায়ের রুমে যায়, আর রিমা বসে বসে মুচকি হাসি দেয়। ফ্ল্যাশব্যাক। রাজ বাসায় আসার আগেই রিমা রান্নাঘরে গিয়ে খুন্তি গরম করে নিজের হাতে নিজেই চেপে ধরে পোড়া দাগ বানিয়েছিল। বর্তমান। রাজ ওর মা রহিমা বেগমের রুমে প্রবেশ করে শান্তস্বরে বলল, কি করছো মা? তুই এসেছিস বাজান, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোকে অনেক কিছু বলার আছে আমার। কি বলবে বলো? দেখ রাজ, তোর বইয়ের চালচলন মোটেও সুবিধার লাগছে না আমার কাছে। আজ সে নিজের ঘরে বসে অন্য একটি ছেলের সাথে কলে কথা বলছিল। আমি নিজ কানে ওদের কথোপকথনগুলো শুনেছি। তুই একজন ভুল মানুষের সাথে সংসার করে নিজের জীবনটা একটু একটু করে নষ্ট করছিস বাজান। এই ভুলকে প্রশ্রয় দিস না, তোকে কঠোর হতে হবে। তুই রিমাকে ডিভোর্স দিয়ে দে বাজান। রিমা একজন প্রতারক, বেঈমান, চরিত্রহীনা মেয়ে। রহিমা বেগমের কথাগুলো শুনে রাজ সশব্দে হেসে ওঠে। রহিমা বেগম অবাক স্বরে বললেন, আমি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি আর তুই কিনা হাসছিস? রাজ শান্ত স্বরে বলল, হাসব না তো কি করবো মা? প্রথমত তুমি নিজেই সামান্য একটা কাঁচের গ্লাস ভাঙার জন্য রিমাকর মৃত মা বাবা উঠিয়ে উল্টাপাল্টা কথা শুনিয়েছ, ওকে থাপ্পড় দিয়েছ, আবার গরম খুন্তি দিয়ে ওর হাত পুড়িয়ে দিয়েছ। এখন আবার রিমার নামে আমার কাছে মিথ্যা বদনাম ছড়িয়ে ওকে ডিভোর্স দিয়ে দিতে বলছো। কেমন মা তুমি? নিজের ছেলের সুখ সহ্য করতে পারছো না? ছেলের সংসার ভাঙার জন্য হাত ধুয়ে উঠে পড়ে লেগেছ? তুই কী সব যাতা বলছিস রাজ? আমি কখন তোর বইয়ের গায়ে হাত তুললাম? আর আমি তোর মা, আমি কেন শুধু শুধুই তোর সংসার নষ্ট করতে যাব বল? মায়েরা সবসময় তাদের সন্তানদের ভালো চায়, আর তুই বলছিস আমি তোর সুখ সহ্য করতে পারছি না? রাজ কিছুটা রাগ নিয়ে বলল, দেখো মা, তুমি এসব বলার আগেই রিমা আমাকে সত্যটা বলে দিয়েছে, তাই তোমার এসব মন গড়া গল্প আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। রহিমা বেগম বোঝানোর চেষ্টা করে বলল, রাজ, তুই ভুলে যাস না আমি তোর মা হই। 10 মাস গর্ভে ধারণ করে মৃত্যু সমতুল্য যন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিয়েছি, ছোট থেকে বড় করেছি। আর আজ তুই কিনা তোর বইয়ের মন গড়ানো কথা শুনে নিজের জন্মদাত্রী মাকে অবিশ্বাস করছিস? তোকে মিথ্যা বলে আমার কোন স্বার্থ হাসিল হবে বল? রাজ বিরক্ত নিয়ে বলল, সেসব তো তুমিই জানো মা। রিমা অনাথ হওয়ায় বিয়ের সময় ওর পরিবার থেকে মোটা অঙ্কের টাকা আসবাবপত্র পাওনি, তাই হয়তো রিমাকে তোমার এত পছন্দ। রিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলেই হয়তো তোমার শান্তি লাভ হবে। তোমার আবেগপ্রবণ কথা শুনে আমি আর গলব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার যেহেতু বয়স হয়েছে, তাই তোমার দেখাশোনা করার জন্য ভালো একটা জায়গা দরকার। তোমার প্রয়োজনে সব কিছু গুছিয়ে নাও। আগামীকাল সকালেই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। নিজের একমাত্র ছেলের মুখে এমন কথা শুনে রহিমা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। রহিমা বেগম হতভম্বতার সুরে বললেন, কি বললি তুই বাজান? তোর বইয়ের জন্য তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? এতটাই অবিশ্বাস করিস তুই আমায়? যে মা একা কষ্ট করে তোকে মানুষ করলো, সেই মাকে তুই এত অবিশ্বাস করিস? বউয়ের জন্য করছি না মা, আমার বাসায় তোমার দেখাশোনা করার জন্য আমার সময় হয় না, তাই বৃদ্ধাশ্রমে ভালো থাকতে পারবে তুমি। দেরি না করে সব গুছিয়ে নাও। এই বলে রাজ রুম থেকে বেরিয়ে যায়। রহিমা বেগম রাজের যাওয়ার পানে তাকিয়ে অঝোর ধারায় চোখ দিয়ে পানি ছড়াতে থাকেন। পরের দিন সকালবেলা রহিমা বেগম তার ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে অশ্রুপাত করতে করতে পুরো বাসাটা এক নজর দেখে নিচ্ছেন। রাজ রহিমা বেগমের সামনে এসে দাঁড়িয়ে তার দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে কঠিন কণ্ঠে বলল, এভাবে দেখে আর মায়া বাড়ানোর চেষ্টা করো না। অফিসে আমার জরুরি কাজ পড়ে আছে, তাই তোমায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবো না আমি। এই কাগজে বৃদ্ধাশ্রমের ঠিকানা দেওয়া আছে। বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবে, তারপর ঠিকানা অনুযায়ী বৃদ্ধাশ্রমে চলে যেও। আমি বৃদ্ধাশ্রমে কথা বলে তোমার থাকার সব ব্যবস্থা করে দিয়েছি। রহিমা বেগম ছলো ছলো চোখে রাজের দিকে তাকিয়ে ওর হাত থেকে কাগজটা নিয়ে করুণ কণ্ঠে বললেন, মায়ের মনে কষ্ট দিলে সৃষ্টিকর্তা ছাড় দেন না। তবুও দোয়া করি তোর জন্য, তুই সবসময় ভালো থাক বাজান। তবে খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবি, সেই দিন অনেক আফসোস করবি আমার সাথে এমন দুর্ব্যবহার করে বাসা থেকে বের করে দেওয়ার জন্য। রাজ শান্ত স্বরে বলল, অভিশাপ দিচ্ছ মা? রহিমা বেগম তাচ্ছিল্য স্বরে বললেন, এটা কোনো অভিশাপ না রে, এটাই বাস্তবতা।
তুই আমাকে ভুল বুঝে এমন কাজ করলি, এই ভুলটাই শুধু ভাঙবে তোর। এই বলে রহিমা বেগম বাসা থেকে বেরিয়ে যান। রাজ ওর মায়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রিমা রাজের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসে। কিছুদিন পর রিমার রুমে রিমা সুমনের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। সে সময় কলিং বেল বেজে উঠলে রিমা আর সুমন কিছুটা ঘাবড়ে গিয়ে শোয়া থেকে উঠে বসে। সুমন রিমার দিকে তাকিয়ে ঘাবড়ানো স্বরে বলে, এ অসময়ে আবার কে এলো? হয়তো দারোয়ান বা অন্য কেউ। তুমি এখানেই বসো, আমি দেখে আসছি। এই বলে রিমা বিছানা থেকে নেমে মূল দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলতে রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত অবাক হয়ে বলল, তো তুমি এই সময় হঠাৎ চলে আসলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? রাজ শান্ত স্বরে বলল, এমনি ভালো লাগছিল না, তাই চলে আসলাম। সরে যাও সামনে থেকে, ভেতরে প্রবেশ করতে দাও। আর এমন তুতলে কথা বলছো কেন? মনে হচ্ছে আমার এই অসময়ে বাসায় চলে আসাটা তুমি একদম এক্সপেক্ট করনি। এই বলে রাজ ভেতরে আসতে ধরলেও রিমা দরজা থেকে সরে দাঁড়ায় না। কি হলো, সরো সামনে থেকে। হুম, ভেতরে আসো। রাজ বাসার ভেতরে প্রবেশ করে সরাসরি রুমের ভেতরে চলে যায়। রিমাও রাজের পিছু পিছু রুমে আসে। রুমে এসে রাজ বিছানায় বসে আর রিমা চারপাশে তাকিয়ে সুমনকে খুঁজতে থাকে। যেই বাথরুমের দিকে চোখ পড়ে দেখে সুমন সেখান থেকে একটু একটু করে উকি দিচ্ছে। রিমা বিছানার দিকে তাকাতেই দেখে রাজের পাশে সুমনের ওয়ালেটটা পড়ে আছে। রিমা রাজের চোখ পড়ার আগেই সুমনের ওয়ালেটটা সরাতে চেয়েও পারে না। রাজ ওয়ালেট দেখে কিছুটা অবাক স্বরে বলল, এই ওয়ালেটটা কার? আমার ওয়ালেট তো একটাই, আর সেটা আমার পকেটেই আছে এখনো। এই বলে রাজ বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করে। রিমা জোরপূর্বক হাসি দিয়ে বলে, আরে এই ওয়ালেটটা আমি এনেছিলাম তোমার জন্য। রাজ রিমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, এই ওয়ালেটটা দেখে মনে হচ্ছে এটা অন্য কারো ব্যবহৃত জিনিস। এমন একটা ওয়ালেট তুমি আমার জন্য কিনেছ, বিষয়টা শুনতেও কেমন যেন লাগছে না কি? কথাটা বলতে বলতেই রাজের চোখ ওয়াশরুমের দিকে পড়ে। রাজ নিজের চেহারায় অবাক ভাব ফুটিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হতে নিলে রিমা রাজকে থামানোর চেষ্টা নিয়ে বলল, আরে তুমি ড্রয়িং রুমে এসে বসো না, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। রাজ রিমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নিজের বাসায় চা পান করার জন্য কি মেহমানদের মতো আমায় ড্রয়িং রুমে বসতে হবে? এই বলে রাজ ওয়াশরুমের কাছে গিয়ে দরজা খুলতে ভেতরে সুমনকে দেখে চমকে যায়। রিমার সুমন দুজনেই বেশ ভয় পেয়ে যায়। রাজ অবাক চাহনি নিয়ে একবার সুমনের দিকে তাকিয়ে আরেকবার রিমার দিকে তাকিয়ে বলল, এই আপনি কে, আর এখানে কি করছেন? রিমা, এ ছেলেটা কে? রিমা রাজকে বোঝানোর চেষ্টা করে বলে, আরে তুমি আমায় ভুল বুঝো না রাজ, ও আমার ছোটবেলার বন্ধু, একটু আগেই বাসায় এসেছিল। রাজ রিমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, আমাকে কি বোকা পেয়েছো তুমি? আমি আসার পর তো এর বিষয়ে আমাকে কিছুই বললে না। তার মানে মা যা বলেছিল সে সব কিছু সত্যি ছিল? রাজ সুমনের শার্টের কলার ধরে ওয়াশরুম থেকে টেনে বাইরে বের করে আনে। রিমা রাজের থেকে সুমনকে ছাড়িয়ে উচ্চস্বরে বলল, হ্যাঁ, তোমার মা যা যা বলেছিল সেই সব কথাই সত্যি ছিল। তোমার মা কখনই আমার উপর অত্যাচার করেননি, আর না আমাকে কোনো নিম্নমানের কথা শুনিয়েছিলেন। সেদিন সুমনের সাথে কলে কথা বলার সময় উনি আমাদের সব কথোপকথন শুনে নিয়েছিলেন, আর আমাকে এই বাসা থেকে বের করে দিতে তোমাকে সব সত্য জানিয়ে দেবেন বলে হুমকিও দিয়েছিলেন। তাই আমি ন্যাকা কান্না করে তোমাকে মিথ্যা বলে তোমার মাকে বাড়ি থেকে তাড়িয়েছিলাম, যেন আমি আমার ভালোবাসার মানুষের সাথে তোমারই বাসায় থেকে ভালোবাসাময় ভালো ভালো মুহূর্ত কাটাতে পারি। কিন্তু এখন তো ধরা পড়েই গেলাম, তাই সত্যিটা লুকিয়ে আর কাজ নেই। রিমার মুখে সব সত্য শুনে রাজ সজোরে রিমার গালে থাপ্পড় দেয়। রিমা ছিটকে মেঝেতে পড়ে যায়। সুমন ভয়ে রিমাকে না ধরে পেছন দিকে কিছুটা পালিয়ে যায়। ছি রিমা, ছি! তোমাকে বিশ্বাস করে আমি আমার নিজের জন্মদাত্রী মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর তুমি কিনা এতটা নিম্ন মানসিকতার কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি। তোমার মতো মেয়েকে আমি আমার বাসায় আর 1 মিনিটও সহ্য করব না। এক্ষুনি তোমার পরকীয়া সঙ্গীকে নিয়ে বেরিয়ে যাও আমার বাসা থেকে। আমার এখন তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই। সত্যিটা যেহেতু সামনে এসেই গিয়েছে, তাই আমি এবার তোমাকে ডিভোর্স দিয়ে সুমনকে বিয়ে করব। চলো সুমন, আমরা চলে যাব। সুমন স্বাভাবিক ভঙ্গিতে বলল, পাগল হয়েছ নাকি তুমি? এতদিন শুধু মজামাস্তি করার জন্যই তোমার সাথে সম্পর্কে ছিলাম। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসার টান নেই। আর তোমার মতন একজন বিবাহিত নারীকে আমার মতো অবিবাহিত ছেলে বিয়ে করবে ভাবলে কি করে? রিমা অত্যন্ত অবাক হয়ে বলল, সুমন, তুমি এসব কি বলছো? তুমি আমাকে গ্রহণ না করলে আমার কি হবে? রাজের কাছে ধরা পড়ে গিয়েছি আমি, বুঝতে পারছো তুমি বিষয়টা?
আমি সেসব বলতে পারবো না, কিন্তু আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই বলে সুমন চলে যায়। রিমা অসহায় চাহনি নিয়ে রাজের দিকে তাকালে রাজ ঘৃণায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। রিমা সুমনের পিছু পিছু ছুটে। রিমা চলে যাওয়া মাত্র রাজ মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে আফসোস করতে থাকে।